রেডিও অরার অনুষ্ঠান শুরু করছি শুভ দাশগুপ্তর একটি কবিতা দিয়ে। কবিতা মেঘ বলল যাবি, পাঠ করেছেন সঙ্গীতা সেন। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি, যাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে, মেঘ যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম। ইচ্ছে মতো বৃষ্টি হলে ভাঙব, ভেঙে পড়ব। এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি। যাব না রে মেঘ, পারবো না রে যেতে, আমার কাছে কাজেরই বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। আজকের নাটক সর্পরহস্য। মূল কাহিনী সুচিত্রা ভট্টাচার্য, নাট্যরূপ মানস কুমার লাই, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় ভাস্কর ভট্টাচার্য, মানস কুমার লাই, সুধাংশু ঘোষ, রিয়া সেন দত্ত, দীপ্তশ্রী লাই। বুঝলি টুকুর, এই মানুষ নামে জীবটা না একেবারে ঢেঁড়স। আমাদের এই গ্রহে মানুষের চেয়ে অপদার্থ জীব আর দুটি মিলবে না। ইস, বললেই হলো মানুষই জগতের সেরা প্রাণী। কচু, মানুষ কি পারে চিতাবাঘ বা হরিণের মতো দৌড়ানোর ক্ষমতা আছে মানুষের? কুকুরের মতো ঘ্রাণশক্তি আছে? বাজ পাখির মতো চোখ? বাঘ, সিংহ, হাতিদের মতো গায়ের জোর নেই। বেড়ালের মতো অন্ধকারে দেখতে পায় না। মানুষ একেবারে একটা ক্যালাস টাইপের জীব, বুঝলি? বুঝেছি। যেদিন থেকে মেশো তুমি ওই অ্যানিম্যাল কিংডমের মোটা বইটা পড়তে শুরু করেছো, তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। সেই জন্য খালি ভুলভাল বকছো। নাও, এবার জলখাবারটা খেয়ে নাও। এই তো জলখাবার চলে এসছে।
কি গন্ধ বেরিয়েছে, অপূর্ব। তোর মেশো এত হাউ হাউ কেন করছিল রে টুপুর? কই চেঁচায়নি তো। ওই মানুষ যে অন্য প্রাণীর তুলনায় কত ইনফিরিয়র, সেটাই টুপুরকে ব্যাখ্যা করছিলাম। কিরকম? আমিও একটু শুনি। এই ধরো হাত, পা, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষ তো এই অ্যানিম্যালদের মতো করে ব্যবহার করতে পারে না। রং পারে না নয়, করে না, প্রয়োজন হয় না। কারণ মানুষের একটি অঙ্গই বাকি সব অঙ্গের ঘাটতি পুষিয়ে দেয়। মানুষের মগজ বলে যে বস্তুটি আছে সেটা সকলের চেয়ে স্ট্রং। এই কথাটা কি ভুলে গেছো? জানিস টুকুর, জীবজগতে একটা প্রাণী আছে বুদ্ধিতে যে প্রায় মানুষের সমান সমান। কে? বাঁদর? আজ্ঞে না, ডলফিন। একটা মানুষের সমান ওজনের কোনো ডলফিনের মস্তিষ্কের গ্রে ম্যাটার মানুষের চেয়ে কম নয়, বরং সামান্য বেশি। হ্যালো, কে বলছেন? ম্যাডাম, মিতিন, প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় আছেন কি? আপনি নিশ্চয় অনিশ্চয় আঙ্কেল। তুমি টুপুর। তাই বলি, ম্যাডামের গলাতে এত সরু নয়। কেমন আছো? কবে এলে মাসির বাড়ি? গরমের ছুটি পড়ে গেল, এবারে কি ভেকেশনটা মাসির বাড়ি কাটাচ্ছ, নাকি বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে? দেখি, ঠিক নেই কিছু। তোমার মাসিমণি কোথায়, কি করছেন? আচ্ছা, মাসিমণিকে জিজ্ঞাসা করো তো উনি আজ হোল ডে ফ্রি আছেন কি না। বলে দে আছে। মাসিমণি বলছে আজ ফ্রি আছে। ঠিক আছে, তোমার মাসিমণিকে ইনফর্ম করে দাও আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি, দরকার আছে। খিরে টুপুর, কি অত ভাবছিস? কই কিছু না। অলস চিন্তায় সময় নষ্ট করিস না, যা চটপট গিয়ে স্নানটা সেরে আয়। এই সাত সকালে স্নান? সবে 9:15 বাজে। আমাদের বেরোতে হবে টুকুর। সে কি, অনিশ্চয় আঙ্কেল আসবেন বললেন যে? অনিশ্চয় বাবুর সঙ্গেই বেরোবো। পারত, আশা করি তুমিও আমাদের সঙ্গে যাবে। কোথায়? অনিশ্চয় বাবু কি কোথাও যাওয়ার কথা বললেন নাকি? সেটা একটু মগজ খাটালেই বোঝা যায়। যখন জিজ্ঞেস করেছেন সারাদিন ফ্রি আছে কিনা, তখন তো তার একটাই অর্থ হয়, ওর সঙ্গে কোথাও বেরোতে হবে। নিশ্চয়ই একটা ওয়ার্কিং ডেতে ওনার মতো পুলিশের একজন এত বড় অফিসার এখানে আড্ডা মারতে আসছেন না। তা অবশ্য ঠিক। আরে আসুন আসুন মজুমদার সাহেব, অধমদের বাড়িতে বহুদিন পর আপনার পায়ের ধুলো পড়লো। ওরে বাপরে, বাইরে যেন লু বইছে। এখনই টেম্পারেচার 38 ডিগ্রি, 90% হিউমিডিটি। আগে বেশ কয়েক লিটার জল খাওয়ান তো। সে যত খুশি খান, তার আগে এই ঠান্ডা লেবুর শরবতটা ধরুন। দিন দিন। বুঝলেন ম্যাডাম, এই প্রমোশনটা হয়ে খুব মুশকিলে পড়ে গেলাম। সারাদিন শুধু টেনশন আর টেনশন, রাতে ঘুম হয় না, সারা রাত দুঃস্বপ্ন দেখি। আজ টেনশন কি নিয়ে? হঠাৎই অভাজনের বাড়ি চড়াও হয়েছেন যে বড়। একটা বড্ড ঝামেলায় ফেসে গেছি ম্যাডাম। কিরকম? ডাক্তার সুমন্ত্র সান্যালের নাম শুনেছেন? বৈজ্ঞানিক সুমন্ত্র সান্যাল, বায়োসায়েন্টিস্ট। পরশু নিউজ পেপারে যার নিখোঁজ হওয়ার খবর বেরিয়েছিল। জানতাম আপনার নজর এড়াবে না। ওই সুমন্ত্র সান্যালই আমার জান কয়লা করে দিচ্ছে। বাবা, তাকে খুঁজে বের করার দায়িত্বটা সরাসরি আপনার ঘাড়েই চেপেছে নাকি? ব্যাপারটা তাহলে একটু ডিটেলে বলি। বৈজ্ঞানিক মহাশয়ের উবে যাওয়ার ঘটনার একটা উপক্ত মনিকা আছে। ডাক্তার সান্যাল নিঃসন্দেহে একজন প্রখ্যাত বিজ্ঞানী, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং তাকে আমি চিনতামও না, কসমিনকালের নামও শুনিনি। কিন্তু হপ্তাহ দুয়েক আগে ভদ্রলোক ফর আ ভেরি পিটি রিজন আমাকে ফোন করেন। কোনো প্রজ্ঞাবান লোক যে গোয়েন্দা বিভাগের আইজিকে এত সামান্য কারণে ফোন করতে পারেন তা বিশ্বাস করা খুব কঠিন ছিল। সুমন্ত্র সান্যাল আপনাকে ফোন করেছিলেন কেন? সান্যাল মশাইয়ের একটা পোষা ডোবারম্যান ছিল। কুকুরটার দুদিন ধরে কোনো ট্রেস নেই, তাতেই উতলা হয়ে ভদ্রলোক। স্ট্রেঞ্জ, ভদ্রলোক মিসিং হওয়ার আগে আগে কুকুরটা হারিয়ে গেল। আচ্ছা, উনি তো দেখলাম বাসন্তীতে থাকেন। অত দূর থেকে একটা কুকুরের জন্য আপনাকে? পিকিউলিয়ার কি আর সাধে বলছি, ভাবুন আপনি।
কোথায় সুন্দরবনের বাসন্তী আইল্যান্ড আর কোথায় আমার আলিপুরের ভবানী ভবন। বৈজ্ঞানিক মশাই নাকি আগে লোকাল থানায় ডায়েরি করতে গেছিলেন, তারা বোধহয় সেভাবে পাত্তা টাত্তা দেয়নি। ব্যাস অমনি ডিরেক্টরি ঘেটে আমার নম্বর বের করে আপনি কি কোনো স্টেপ নিয়েছেন? কুকুর খুঁজে বেড়ানো কি আমার কাজ? তবে সেদিন মুখের ওপর কিছু বলিনি, যতই হোক একজন বিজ্ঞানী মানুষ অত করে বলছেন। ভদ্রলোককে নরম করেই বলেছিলাম দেখছি কি করা যায়। ইনফ্যাক্ট বাসন্তী থানার ওসিকে এনকোয়ারি করার জন্য বলেও ছিলাম। তারপর হাজার কাজে ভুলে গেছি, হঠাৎই নতুন বিপত্তি। ডক্টর সান্যাল স্বয়ং হাফিস। আচ্ছা, এমন নয় তো এই ডক্টর সান্যাল তার ডোবারমেন্টির শোকেই বিভাগী হয়ে গেছেন? এতক্ষণে হয়তো তিনি হিমালয়ের পথে। ফাজলামি করো না তো। কিন্তু এর জন্য খোদ আপনি ছোটাছুটি করবেন কেন? আপনার আন্ডারে অনেক অফিসার আছে, অফিসারের তো কমতি নেই। দুঃখের কথা কি বলবো ম্যাডাম, কাল রাতে হঠাৎ হোম মিনিস্টারের ফোন। দিল্লির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ডাক্তার সান্যালের অন্তর্ধানে নাকি ঘোরতর উদ্বিগ্ন। তারা জানিয়েছে রাজ্য সরকার যদি ডক্টরকে খুঁজে বের করতে না পারে তবে সিবিআই আসরে নামবে। এখন আমার ওপর হুকুম, আমি যেন সশরীরে বাসন্তী ঘুরে এসে রিপোর্ট করি, আর সেটা আজই। সুমন্ত্র সান্যাল তো তাহলে দেখছি বেশ উঁচু দরের সায়েন্টিস্ট। আচ্ছা, ডক্টর সান্যালের রিসার্চ টপিকটা কি ছিল? ক্যান্সার। বাসন্তীতে বসে ক্যান্সারের ওপর গবেষণা? স্ট্রেঞ্জ। আরে প্রথমে তো আমি অবাক হয়েছিলাম, পরে খবর নিয়ে জানতে পারি উনি নাকি সাপের বিষ থেকে ক্যান্সারের ওষুধ বের করার চেষ্টা করছেন। সেই কারণেই সুন্দরবনের মতন একটা সর্পসংকুল অঞ্চলকে তিনি বেছে নিয়েছেন। আসলে বলছিলাম কি ম্যাডাম, আমি তো আর যাচ্ছি, যদি আপনারাও আমার সাথে যেতেন তাহলে খুব ভালো হতো। আমি গিয়ে কি করব? আপনি সারাদিন তদন্তে ব্যস্ত থাকবেন, আমার উপস্থিতিতে আপনার অসুবিধেই হবে। আপনাদের কেন নিয়ে যেতে চাইছি জানেন? স্পেশালি ম্যাডামকে। আরে মশাই, আমাদের পুলিশের চোখ একটা বাঁধা ধরা গতে চলে, তাতে সব কিছু ধরা পড়ে বটে, তবে ছোটোখাটো দু একটা জিনিস তো নজর এড়িয়েও যায়। আর আমাদের ম্যাডামের অবজারভেশন তো মন্দ নয়। উনি সঙ্গে থাকলে পুলিশি চোখের ঘাটতিটুকু পুষিয়ে যেতে পারে। বলুন বলুন, ঠিক কি না? একদম ঠিক। সরকারি কাজে সাধ্যমতো সাহায্য করাও তো মিতিনের কর্তব্য। তাহলে আর বসে কেন, রেডি হয়ে নিন। 11:15 বাজে, আর বেশি লেট করলে বিকেল বিকেল ফিরতে পারবো না। বুঝলি টুকুর, এই সড়ক পথে সরাসরি বাসন্তী পৌঁছানো যায় না, গাড়ি যায় সোনাখালি পর্যন্ত। বাসন্তীর চারপাশে জল, সোনাখালি আর বাসন্তীর মাঝে খাল আছে একখানা, নাম পুরন্দর। ভোর থেকে রাত পুরন্দরে ফেরি পারাপার চলে অবিরাম। এই যে রাস্তার দুধারে দেখ, মাইলের পর মাইল যে জলাশয়গুলো দেখছিস, এগুলো সব মাছের ভেড়ি। ইস, কি আষ্টে গন্ধ, গা একেবারে গুলিয়ে উঠছে। ড্রাইভার শুনছো, তুমি ওই সোনাখালির বাস স্ট্যান্ডে একটা ভালো ভাতের হোটেল থেকে গাড়ি দাঁড় করাবে। সোনাখালি কেন? একেবারে বাসন্তী গিয়েই তো লাঞ্চ সারলে হতো। ওরে বাবা না, ছুঁচোরা পেটে খঞ্জনি বাজাচ্ছে। বেশি খিদে পেলে আমার আবার দৃষ্টিশক্তিটাও কেমন ক্ষীণ হয়ে আসে। আমার তো আবার হাত পা কান মাথা সবই কেমন ঢলঢলে হয়ে যায়। এই তো হোটেল এসে গেছে। বাবা, হাতে ভাই একেবারে খিল ধরিয়ে দিল। চলুন ম্যাডাম চলুন, লাঞ্চটা সেরে নেওয়া যাক। আসুন আসুন স্যার, আরে বসুন বসুন বসুন। এই ভূত, 3 নম্বর টেবিলটায় ভালো করে নেতা রাখা। বলুন স্যার, কি খাবেন বলুন? প্লেন পাঁঠার ঝোল আর ভাত, ব্যাস। আগে আজ বৃহস্পতিবার স্যার, পাঁঠা তো হবে না। তাহলে মুরগি চলুক। মুরগি স্যার ফুরিয়ে গিয়েছে, তবে বাটাম পাখির মাংস পেয়ে যাবেন। বাটাম পাখিটা আবার কি? ছোট ছোট পাখি, কাদা খোঁচারি একটা ভ্যারাইটি, ট্রাই নিয়ে দেখতে পারিস, বেশ সুস্বাদু। ঠিক আছে, তাহলে তাই নিয়ে এসো। বাসন্তী পৌঁছে আপনি কি সোজা ডক্টর সান্যালের বাড়ি যাবেন, নাকি আগে বাসন্তী থানা? না না না, থানায় এখন কিচ্ছুটি জানাবো না।
শটান সুমন্ত সান্যালের বাড়ি, জেরা টেরা সারবো, তারপর থানায় খবর নিচ্ছি। আজ তো এক বিজ্ঞানী বেমালুম লোপাট হয়ে যাবে, কি মামদোবাজি পায়া হ্যাঁ। কিছু মনে করবেন না স্যার, আপনারা কি ওই ঝুকো বাবুর কথা বলছেন? ঝুঁকো? কি ঝুঁকো বাবু? ওই যে বাসন্তীতে থাকেন, ওই যিনি সাপের বীজ থেকে কী সব ওষুধপত্র বের করছেন। লম্বা মানুষ তো, অনেকটা ঝুঁকে হাঁটেন, তাই সকালে ঝুঁকো বাবু বলে। ও, আপনার সঙ্গে পরিচয় আছে? বিলক্ষণ। যখন থেকে উনি ওই নস্করদের বাগান বাড়িটা কিনে ওই বাসন্তীতে বসবাস শুরু করলেন, তখন থেকেই চিনি। ভারী সজ্জন ব্যক্তি, অত পণ্ডিত, অথচ এতটুকু দেমাক নেই। ওনার কাজের লোকটির সঙ্গেও ভালো পরিচয় আছে, নীলাম্বর, ওই বসিরহাটের দিকে বাড়ি। এতই যদি জানেন, আপনাদের ঝুঁকো বাবুর হারিয়ে যাওয়ার সংবাদটা নিশ্চয়ই শুনেছেন। ও হরি, আপনারা এখনো লাস্ট নিউজটা পাননি বুঝি? ঝুঁকো বাবু তো ফিরে এসেছেন। হ্যাঁ? যাব বাবা, সুমন্ত্র সান্যাল ইজ ব্যাক। কবে? এই তো গতকাল রাতে। তখন বোধহয় ওই 8:30টার মতো হবে। দেখি ঝুঁকো বাবু লম্বা লম্বা পায়ে ওই ফেরিঘাটের দিকে যাচ্ছেন। আমি প্রথম দেখি, তারপর তো অনেকেই দেখেছে। তাহলে তো আর আমাদের বাসন্তী যাওয়ার প্রয়োজন হচ্ছে না। গাড়ি এখানে রেখে আমরা তাহলে একটু নদীবক্ষে ভ্রমণ করে আসি। আপনারা বেড়াতে চাইলে বেড়ান, আমি কিন্তু বাসন্তী যাচ্ছি টু মিট দ্যাট ট্রাভেল শুটার। কখনো ফোন করে কুকুর হারিয়েছে বলে জ্বালাতন করবেন, কখনো নিজেই হারিয়ে গিয়ে আমার প্রাণ ওষ্ঠাগত করবেন। এ তো চলতে পারে না। তাছাড়া ইনফরমেশনটা ভেরিফাই করতে হবে না? বটেই তো, আমাদের তো একবার চর্মচক্ষে দেখে আসা দরকার। হ্যাঁ, আগে আপনারা কাকে চাই? ডাক্তার সান্যালের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু স্যার তো কারোর সঙ্গে দেখা করছেন না, ঠিক ওনার শরীরটা ভালো নেই। বলুন, কলকাতা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি দেখা করতে এসেছেন। ও, আপনারা পুলিশ? আগে বলবেন তো। আরে আসুন 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 আসুন। আপনার নাম তো নীলাম্বর, তাই না? আগে হ্যাঁ, নীলাম্বর বিশ্বাস। ডক্টর সান্যালের অ্যাসিস্ট্যান্ট। ওই আর কি, স্যারের দেখাশোনা করি, যতটা পারি সাহায্য করি কাজে। আপনারা আসুন আসুন আসুন, এই যে ড্রয়িং রুমে একটু বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি। ঘরখানার সাজসজ্জা বেশ ছিমছাম, তাই না মাসিমণি? আসবাব সবই রট আয়রনের। দেওয়াল আলমারি তো প্রচুর বই। ভদ্রলোকের রুচি আছে। দেওয়ালের রংটাও খুবই সুন্দর। ঘরটা সদ্য রং করা হয়েছে। স্যার একটু ল্যাবরেটরিতে ব্যস্ত আছেন, আপনাদের একটু বসতে বললেন। ততক্ষণ একটু আমপুরার শরবতটা খেয়ে নিন। বাহ, এখন এই শরবতেরই দরকার ছিল। নিন 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 মজুমদার সাহেব, শরীর মাথা দুই ঠান্ডা হবে। একটু মিষ্টি টিষ্টি খাবেন তো স্যার? দূর থেকে আসছেন। না 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 না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমাদের এখন কিচ্ছু লাগবে না। আপনি বরং একটু বসুন, আপনার সঙ্গে খানিক গল্প করি। আমাকে আবার আপনি কেন? তুমি করে বলুন, তুমি করে বলুন। তুমি স্যারের কাছে কতদিন আছো? তা প্রায় 4 বছর হলো। রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ, আর তার সাথে ওই ল্যাবরেটরিতেও হাতে হাতে স্যারকে সাহায্য করি। বাহ, অল ইন ওয়ান। তা তোমার স্যার এ কদিন কোথায় ছিলেন? কি জানি, কলকাতাতেই হবে। এসে থেকে যা মুখ কোমড়া করে বসে আছেন না, বেশি ঘাঁটাতে সাহস হচ্ছে না। এমনিতে উনি হাসি খুশি, তবে সব সময় চিন্তায় ডুবে থাকেন।
আর রজার হারিয়ে যাবার পর থেকে তো বড্ড বেশি মুষড়ে পড়েছেন। তা তোমার স্যারের আত্মীয় স্বজন সব কোথায়? ম্যাডাম মানে স্যারের ওয়াইফ আর মেয়ে তো থাকেন আমেরিকায়, আর স্যারের এক ভাই আছেন, কোথায় থাকেন ঠিক জানি না, তবে মাঝে মাঝে ফোন করেন। আপনাদের বোধহয় অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, মাফ করবেন। আসলে একটা জরুরি কাজে এমনভাবে আটকে গিয়েছিলাম, শেষ না করে আসতেই পারছিলাম না। নমস্কার, আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অনিশ্চয় মজুমদার। ইনি প্রজ্ঞাপারমিতা মুখার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। উনি পার্থ মুখার্জি, ম্যাডামের হাজব্যান্ড, অ্যান্ড ও টুপুর, ম্যাডামের বঞ্জি কাম অ্যাসিস্ট্যান্ট। সবাইকে আমার নমস্কার। আমি অত্যন্ত দুঃখিত আমার জন্য আপনাদের এতটা হয়রানি সহ্য করতে হলো। বিশ্বাস করুন, এতটা শোরগোল পড়ে যাবে আমি ভাবতে পারিনি। আপনি হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? ওই যে ঘাটশিলায়। আপনি ঘাটশিলায় গিয়েছিলেন, কিন্তু কাউকে কোনো ইনফরমেশন করেননি কেন? আপনি জানেন আরেকটু হলে আপনার কেসটা সিবিআই পর্যন্ত গড়াতো। দেখুন, আমার মতো একজন নগণ্য মানুষের জন্য সিবিআই, হ্যাঁ, আমি এতই সমস্যা সৃষ্টি করে ফেলেছিলাম। ছি 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 ছি, ভাবতে খুব খারাপ লাগছে আমার। আমি সত্যি লজ্জিত আইজি সাহেব। আসলে জানেন, কুকুরটা হারিয়ে যাওয়ার পর থেকে আমি খুব আনমাইন্ডফুল হয়ে থাকি। আমার ভুলের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তা হঠাৎ করে ঘাটশিলাতে লুকোতে গেলেন কেন? লুকোবো কেন? একটা গবেষণা সংক্রান্ত কাজেই। কাইন্ডলি যদি একটু ডিটেলে বলেন, মানে আমাকে রিপোর্ট তৈরি করতে হবে তো। আসলে শুক্রবার যাদবপুরের ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির অডিটোরিয়ামে আমার একটা সেমিনার ছিল। ওখানেই হঠাৎ খবর পাই ঘাটশিলা অঞ্চলে এক উপজাতির লোকেরা স্নেক ভেনমের সঙ্গে কয়েকটা জংলি গাছগাছড়ার রস মিশিয়ে একটা মেডিসিন নাকি তৈরি করে, যা যে কোনো আলসার সারাতে নাকি একেবারে অব্যর্থ। ব্যাস, খবরটা পেয়েই ছুটে গিয়েছিলাম। তা আপনার কাজ হলো? ওষুধটা পেলেন? কই আর পেলাম, 4-5 রকম ট্রাইবের সঙ্গে কথা বললাম, তারা কেউ ওসব জানেই না। স্রেফ গুজব ধাওয়া করে আমার একেবারে 4-5টা দিন চলে গেল। কাল রাতে ফিরে এসে শুনি এই এত সব কাণ্ড ঘটে গেছে। কিছু যদি মনে না করেন, একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি। নীলাম্বর বলছিল আপনার এক ভাই আছে, তিনি কি কলকাতাতে থাকেন? হ্যাঁ, বলছিল বুঝি। আসলে আমাদের আদি বাড়ি মল্লিকপুরে, যদিও বাবা মা মারা যাওয়ার পর ও বাড়ি খালিই পড়ে আছে। আমার ভাই সুধন্য কিছুদিন ছিল ওখানে, কিন্তু এখন সে চাকরি সূত্রে বাঙ্গালোরে। আপনার ওই রজারের শেষ পর্যন্ত কি হলো কিছু অনুমান করতে পারলেন? ও, আবার আবার কুকুরটা কথা মনে করিয়ে দিলেন তো। ওকে ছেড়ে থাকতে যে আমার কি কষ্ট। না, এবার তাহলে আমাদের উঠতে হয়, না হলে কলকাতা পৌঁছতে রাত হয়ে যাবে। আমি যে রিপোর্টটা বানিয়েছি আপনি কাইন্ডলি একটু পড়ে কাউন্টার সাইন করে দিন। ফিরে গিয়ে মিনিস্টারের টেবিলে কাগজটা দিতে পারলে আমি দায়মুক্ত। এবার নিরুদ্দেশ হওয়ার আগে আমাকে একটা ফোন করে যাবেন কিন্তু। হ্যাঁ, সে আর বলতে। বুঝলি টুপুর, গতকাল সুমন্ত্র সান্যালের বাড়ি থেকে বের হবার সময় গেটের কাছে একটা জিনিস কুড়িয়ে পেয়েছি। কি কুড়িয়ে পেয়েছো মাসিমণি? একটা লোকাল ট্রেনের টিকিট, মল্লিকপুর থেকে ক্যানিং। সুমন্ত্রবাবু তো বললেন উনি ঘাটশিলা গিয়েছিলেন। কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? টিকিটটা তো অন্য কোনো লোকেরও হতে পারে। সেটা হতে পারে, কিন্তু তাহলে সেটা রাস্তায় পড়ে থাকতো, গেটের ভেতরে পড়ে থাকতো না। আর তাছাড়া আজ সকালে অনিশ্চয়বাবু আমাকে ফোন করেছিলেন। তাই নাকি? কি বললেন? বাসন্তীতে নাকি আবার অশান্তি। গতকাল রাত্রে ডক্টর সান্যালের বাড়িতে চোর ঢুকেছিল। আজ সকালে নীলাম্বর গিয়ে পুলিশে রিপোর্ট করেছে। তাই নাকি? কি চুরি গেছে? যায়নি কিছু,
চোরের পায়ের আওয়াজ পেয়েই নীলাম্বরের নাকি ঘুম ভেঙে গিয়েছিল। সে কে কে বলে চেঁচিয়ে উঠতেই নাকি চোর ভাগলবা। তেমন সিরিয়াস কিছু নয় তাহলে। অনিশ্চয় বাবুরও সেই রকমই মত। তবু তিনি কাল থেকে পুলিশ গার্ডের বন্দোবস্ত করতে বলেছেন থানাকে। কিন্তু আমি ভাবছি প্রথমে একটা জলজ্যান্ত ডোবারম্যান ভ্যানিশ হয়ে গেল, তারপর ডক্টর সান্যাল কয়েকদিনের জন্য মিস্টিরিয়াসলি বেপাত্তা হয়ে গেলেন। তিনি ফিরে আসার পরদিনই চোর এলো রাত্রিরে। এই ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই তো? আমরা ধরেই নিতে পারি ডোবারম্যানটাকে কেউ না কেউ মেরে ফেলেছে এবং সরিয়েও দিয়েছে। কিন্তু কে সে? সে কি চায়? কি চাইতে পারে? সেটাই তো বোঝার চেষ্টা করছি। কোথাও একটা জট পাকিয়ে আছে, বুঝলি না? কাল একবার বাসন্তী ঘুরেই আসি। ডক্টর সান্যাল সত্যিই যদি বিপদে পড়ে থাকেন তবে তার পাশে দাঁড়ানো উচিত। ঠিকই তো, চলো আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে, কাল ভোরবেলা বেরোবো, তবে এবার অন্য রুটে। প্রথমে ট্রেন ধরে ক্যানিং, সেখান থেকে ভুটভুটিতে, ডকের খেয়া, তারপর অটো ধরে সোনাখালি, শেষে পুরন্দর পার হয়ে বাসন্তী। সময়ও কম লাগবে, জার্নিও একটু অন্যরকম হবে। আরে বেঘরে মারা গেল রে বেচারা, বেঘরে মারা গেল রে। একেই বলে মা মনসার লীলা, বুঝলে? দিনরাত যে সাপের সেবা করে তাকেই কিনা সাপের ছোবল খেতে হলো। বড় ভালো ছিল গো ছেলেটা, বড় ভালো ছিল। কি মিষ্টি ব্যবহার, সদা সর্বদা হাসি মুখ। নিয়তির লিখন, নিয়তির লিখন। কার কপালে কিভাবে যে মৃত্যু থাকে কে বলতে পারে। কাকে সাপে কেটেছে মাসিমণি? নীলাম্বর দাদাকে? তাই তো মনে হচ্ছে। চল একটু এগিয়ে গিয়ে দেখি। বুঝতে বুঝতে আম গাছের তলায় শোয়ানো রয়েছে, কিন্তু নীলাম্বরের শরীরে এত কাদা মাখা কেন? পরনে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। আমার বিশ্বাস হচ্ছে না, 48 ঘন্টাও হয়নি যার সঙ্গে অত গল্প করে এলাম, আজ আর সে নেই। সে আর কি করা যাবে? দুর্ঘটনার উপর তো কারোর হাত নেই। চল ডক্টর সান্যালের সাথে কথা বলে আসি। নমস্কার ডক্টর সান্যাল। একে আপনারা কি করে খবর পেলেন? হঠাৎই কিছু কৌতূহল নিরসনের জন্য আপনার কাছে এলাম। বাড়িতে ঢুকতে গিয়েই দেখি এসব কাণ্ড ঘটে বসে আছে। ও তাই বলুন। আমি তো ভাবছিলাম এদেশের পুলিশ ডিটেকটিভ এত প্রম্পট হলো কবে থেকে, যে মানুষ মরতে না মরতেই একবারে কলকাতা থেকে বাসন্তী পৌঁছে গেল। আরে বসুন বসুন। তার দুর্ঘটনাটা ঘটলো কখন? ঠিক জানি না, আমি বরাবরই লেট রাইজার। অনেক রাত অবধি জাগি তো, 7:30 8টার আগে ঘুমই ভাঙে না। তবে নীলাম্বর খুব সকাল সকালই উঠত। আজ ভোরবেলায় ওই চার্চের ছেলেটা আমাকে ডেকে খবরটা দিল। ওর কাছেই শুনলাম চার্চের ফাদার ম্যাথু রোজকার মতো মর্নিং ওয়াকে বেরিয়ে খালের ধারে ওই নীলাম্বরের বডিটা দেখতে পায়। তিনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকেন। তখনও কি প্রাণ ছিল? না 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 না, শুনেছি তখনই নাকি বরফের মতো ঠান্ডা, মরে কাঠ হয়ে গিয়েছিল। তা সাপে কেটেছে বুঝলেন কি করে? আমি পরীক্ষা করে দেখেছি, ডান গোড়ালিতে দাঁতের দাগ আছে। চন্দ্রবোরা ফাদারই চার্চ থেকে ফোন করে থানায়। পুলিশের উপস্থিতিতেই সবাই ধরাধরি করে বডিটা বাগানের আম গাছের তলায় এনে রেখেছে। ওর বাড়িতে খবর পাঠানো হয়েছে, বাড়ির লোক এসে দাহ করবে। আচ্ছা, চন্দ্রবোরার বিষে মানুষ কতক্ষণ পরে মারা যায়? 1-1.5 ঘন্টা তো সময় লাগেই। তার মানে ছোবল খাবার পরেও নীলাম্বরও 1.5 ঘন্টা বেঁচে ছিল, কি তাই তো? থাকার তো কথা। আমার তো সেখানেই অবাক লাগছে। নীলাম্বর ছোবল খেয়েই বাড়িতে দৌড়ে এলো না কেন? আমার ল্যাবরেটরিতে তো অ্যান্টিভেনম মজুতি থাকে, ইঞ্জেকশনটা পড়লে হয়তো ও বেঁচে যেত। আসলে কি হয় জানেন, বিষধর সাপে কাটলে বহু মানুষই নার্ভাস হয়ে
সেন্স হারিয়ে ফেলে। আচ্ছা, নীলাম্বর তো দেখলাম গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বেরিয়েছিল। ওর হাতে কি ঘড়ি ছিল বা পকেটে টাকা পয়সা কিছু? পুলিশ এসে তো আমাদের সামনেই হাতড়ে হাতড়ে দেখলো, কিছুই পায়নি। পকেটেও কিছু ছিল না। আপনি শিওর? 100 ভাগ স্বচক্ষে দেখেছি। ঠিক আছে, আজ আমরা আসি। আপনি একটু সাবধানে থাকবেন। আর আজ রাত থেকে তো আপনার বাড়িতে পুলিশের পাহারা বসছে। নমস্কার। এবার কোথায় যাবে? বাড়ি? না, এখনই একবার থানায় যেতে হবে। ওসিকে বলতে হবে নীলাম্বরকে এখন দাহ করা যাবে না, বডি পোস্টমর্টেমে পাঠাতে হবে। সে কি, সাপে কাটলে পোস্টমর্টেম হয়? সত্যি সত্যি সাপের কামড়ে মরলে প্রয়োজন হয় না, কিন্তু নীলাম্বরকে সাপে কাটেনি, কেউ তাকে খুন করেছে। কিরে টুকুর, তোর মাসিমণি এখনো ফেরেনি? কই, এখনো তো ফেরেনি। সেই সকালবেলায় বেরিয়েছে। কোথায় যাচ্ছে কিছু বলে গেল না। এই তোর মাসিমণির এক দোষ, কোনো কেসের পেছনে পড়লে না এই নাওয়া খাওয়া ভুলে যাবে। এদিকে আমাদেরও যে চিন্তা হয় সে খেয়াল তার নেই। ওই তো মাসিমণি এসে গেছে। এই যে টুকু, শোন, কাল দুপুরবেলা তৈরি থাকিস, আমার সাথে বেরোতে হবে। কোথায় যাব গো? অত উত্তেজিত হবার কিছু নেই, আমরা মল্লিকপুর যাব। নিশ্চয়ই ডক্টর সান্যালদের বাড়িতে। কিন্তু উনি যে বললেন ওখানে কেউ থাকে না। দেখা যাক, আগে যাই তো। আর হ্যাঁ পার্থ, তুমি কাল সকালবেলায় মল্লিকপুর থানায় চলে যাবে। অনিশ্চয়বাবু সব ব্যবস্থা করে রেখেছেন। আমি খবর দিলে সাথে সাথে তুমি থানার ওসি আর তার সাথে কিছু ফোর্স নিয়ে ডক্টর সান্যালের বাড়িতে চলে আসবে। পুলিশের সবাই যেন সিভিল ড্রেসে থাকে। তার মানে কালকে অ্যাকশন ডে। বাড়িতে কে আছেন? কেউ কি বাড়িতে আছেন? কি চাই? আমরা সুধন্য সান্যালের সঙ্গে দেখা করতে এসেছি। সুধন্য ঘুমোচ্ছে, শরীরটা ভালো নেই। কি হয়েছে সুধন্যবাবু? বললাম তো অসুস্থ। কি অসুখ? কোথেকে আসছেন বলুন তো? বাসন্তী, ডক্টর সুমন্ত্র সান্যাল পাঠিয়েছেন। দেখা করার অনুমতি নেই, ডাক্তারবাবুর বারণ। আপনারা এখন যান তো। যাবার জন্য তো আসিনি চাঁদু। আমার হাতে যেটা দেখছো সেটা নিয়ে আমি কিন্তু খেলা করতে আসিনি। আর একটা বাজে কথা বললে সোজা গুলি চালিয়ে দেবো। না মুভ, সোজা ভেতরে চলো। হুম, ঘোরার চেষ্টা নয়, পেছন দিকেই হাঁটো। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। টুপুর, ওর পকেট থেকে ওর মোবাইলটা বের কর। আমাকে ছেড়ে দিন, আমি কিন্তু কিছু জানি না। ন্যাকা সাজা হচ্ছে? এখনই বাসন্তীতে তোমার বসকে ফোন করো, আর এই কাগজে যে কথাগুলো লেখা আছে অবিকল সেগুলো বলবে। একটা শব্দ এদিক ওদিক হলে কিন্তু নীলাম্বরের চেয়েও বিচ্ছিরিভাবে মরতে হবে। খবরদার, গলা যেন না কাঁপে। হ্যালো ভম্বল, কি হয়েছে? এই অসময় ফোন করছিস কেন? স্যার, হাওয়া খুব গরম, মেয়ে টিকটিকি সব আঁচ করে ফেলেছে। মাল আর এখানে রাখা সম্ভব নয়, আজই পাচার করে দিতে হবে। আপনি যে করে হোক চলে আসুন। সালা শয়তান মেয়ে টিকটিকিটার বহুত বার বেড়েছে। দাঁড়া, আজকে ঝামেলাটা মেটুক। ওই ডিটেকটিভটাকেও আমি নীলাম্বর আর গভর্নমেন্টের কাছে পাঠাবার ব্যবস্থা করছি। দাঁড়া, আমি আসছি, যত তাড়াতাড়ি পারি আমি পৌঁছচ্ছি। রাখছি। এবার বলো, তোমাদের মালটা কোথায় রাখা আছে? ওই 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 ঘরে। যা টুপুর, ও ঘরে উঁকি দিয়ে দেখে আয়, নয়ন সার্থক হবে। মাসিমণি, এই তো ডক্টর সুমন্ত সান্যাল বিছানায় ঘুমোচ্ছে। তাহলে বাসন্তীতে কে আছে? অত উত্তেজিত হোস না, এবার তোর মেশোকে ফোন করে আসতে বলে দে। আমরা ততক্ষণ পাখির খাঁচায় ফেরার অপেক্ষা করি। আচ্ছা ম্যাডাম, শুধু রিগার মোটিস সেটিং করার টাইমের সূত্র ধরে আপনি বুঝে ফেলেছিলেন নীলাম্বর খুন হয়েছে? হ্যাঁ, এটা তো একটা যুক্তি ছিলই, তবে খুনের ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত ছিলাম অন্য একটা ব্যাপার থেকে।
ডেড বডির পকেটে কোনো চাবি ছিল না। মানে? ডক্টর সান্যালের বাড়ির গেট সবসময় তালা বন্ধ থাকে। নীলাম্বর রাতেই বেরোক কি ভোরে, সে নিশ্চয়ই তালা খুলেই বেরিয়েছে। অতএব চাবিটি তার পকেটেই থাকার কথা, কিন্তু চাবি তার পকেটে ছিল না। তার মানে নীলাম্বরকে ভেতরেই খুন করে বডি বাইরে ফেলে দেওয়া হয়েছিল। তবে সত্যি বলতে কি, খুনের চেষ্টা আগের রাতেই হয়েছিল। একা সুধন্যই সাপের বিষ ইনজেক্ট করতে ঢুকেছিল নীলাম্বরের ঘরে, কিন্তু নীলাম্বর জেগে গিয়ে চোর এসেছে ভেবে হল্লা করায় প্ল্যানটা কেঁচে যায়। এদিকে নীলাম্বরকে বাঁচিয়ে রাখাও সুধন্যর পক্ষে বিপজ্জনক, যদি নীলাম্বর তাকে চিনে ফেলে। তাই এবার সুধন্য তার চেলাদের সাহায্যে আগে ক্লোরোফর্ম দিয়ে নীলাম্বরকে অজ্ঞান করে সাপের বিষ পুশ করে, তারপর চেলাদের মাধ্যমে বডি পাচার। আর রজারকেও কি এরাই মেরেছিল? হ্যাঁ, আমার রজারকে ওরাই মেরেছিল। মল্লিকপুরে আমাকে ওরা ভয় দেখিয়ে বলতো, রিভলভারের সাইলেন্সার লাগিয়ে রজারকে মেরে যেমন জলে ভাসিয়ে দিয়েছি, আপনাকেও সেভাবে। পাষণ্ডের দল! অনিশ্চয় বাবু, ওরা তো এখন পুলিশের হাজতে। রোজ ওদের এই 100 ঘা করে বেত মারা যায় না? আসলে রজারকে না সরালে সুমন্ত্রবাবুর জায়গায় সুধন্যবাবু ঢুকবেন কি করে? দুজনে যমজ ভাই ঠিকই, দেখতেও হুবহু এক, তবে মানুষ ধোঁকা খেতে পারে। কুকুর তো আসল লোক চিনতে 1 সেকেন্ডও সময় নেবে না। আচ্ছা ম্যাডাম, ডক্টর সুমন্ত সান্যালের জায়গায় তার ভাই সুধন্য যে বাসন্তীতে সায়েন্টিস্ট সেজে বসে আছে, সেটা আপনি কি করে বুঝলেন? আমার প্রথম খটকা লাগে সুমন্ত্রবাবু যখন রজারকে বারবার কুকুর কুকুর করছিলেন। সাধারণত পোষ্যদের নাম ধরেই তাদের মনিব ডেকে থাকেন। তারপর নীলাম্বরের মৃত্যুর পর আমি সুমন্ত্রবাবুর ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে জানতে পারি সুমন্ত্র এবং সুধন্য দুজন যমজ ভাই, কিন্তু তাদের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। সুধন্যবাবু ডাক্তারি পড়েছিলেন, কিন্তু অসৎ সঙ্গে পড়ে নেশা করে নিজের কেরিয়ার নষ্ট করে ফেলেন। অন্যদিকে সুমন্ত্রবাবু সৎ, বিদ্বান, দেশপ্রেমিক। আচ্ছা সুমন্ত্রবাবু, আপনি যে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছেন, এই খবরটি সুধন্যবাবু কোথা থেকে পেলেন? আমি দায়ী। এত বড় একটা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে আনন্দের চোটে আমি ভাইকে বলে ফেলি। ওর যে এত লোভ আমি কি করে বুঝবো? আমাকে বলল, ফর্মুলাটা দিয়ে দে, বড় কোনো ওষুধ কোম্পানিতে মোটা টাকায় বেচে তুই আর আমি দুজনেই কোটিপতি বনে যাই। আর আমি রাজি হইনি বলেই ওর এই চন্দ্রমূর্তি। আর তারপরেই সুধন্যবাবু আপনাকে কিডন্যাপ করার ফাঁদ পাতে আর নিজে বাসন্তীতে গিয়ে ফর্মুলাটা হাতাবার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ, সে চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। কারণ প্রথমত কাজটা আমার পুরো শেষই হয়নি। এখনও 1-2 সিঁড়ি আমাকে পেরোতে হবে। পরীক্ষা হবে মানুষের শরীরের উপরে, তারপরেই এটিকে আমি প্রতিষেধক হিসেবে দাবি করতে পারবো। আর দ্বিতীয়ত, আমি ফর্মুলাটা একটা সিডিতে রেকর্ড করে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি যে সুধন্য 1000 চেষ্টা করেও ওটাকে খুঁজে পাবে না। আসলে রজারকে হারিয়ে আমি মারাত্মক ভয় পেয়ে যাই। তাই আইজি সাহেবকে আমি ফোন করে সব কথা বলেছিলাম। আমি কিন্তু স্যার অনুমান করতে পারছি ওটা কোথায় আছে। তাই নাকি? কোথায় বলুন তো? ল্যাবরেটরিতে। আপনি যে নতুন এক্সস্ট ফ্যান বসিয়েছিলেন সেখানেই বোধহয় গোপন গর্ত করে রাখা আছে। আচ্ছা, কি করে বুঝলেন? রজারকে হারানোর পরেই আপনার ঘরবাড়ি সারানো, রং করা, নতুন এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করা এবং মই কেনা, এসব থেকেই আন্দাজ করেছি। যাই হোক, এবার তাহলে কাজটা শেষ করে ফেলুন স্যার। গোটা পৃথিবীর মানুষ কিন্তু ক্যান্সারের প্রতিষেধকের আশায় দিন গুনছে।
মাসিমণি, তুমি একটা জিনিয়াস। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।